আসসালামু আলাইকুম। আমাকে বেশ কিছু প্রশ্ন করা যাচ্ছে। তো প্রথমটা ছিল পুঁজিবাজার নিয়ে। পুঁজিবাজার আসলে বাংলাদেশে জেনারেলি একটু আনএড্রেস একটা ইস্যু। আমরা এটাকে খুব একটা অ্যাটেনশন দিই না, কারণ বাংলাদেশ আসলে ব্যাংক নির্ভর একটা অর্থনীতি। উদ্যোক্তাদের যে মূলধন বা ক্যাপিটাল লাগে সেটা একটা বড় অংশে ব্যাংকিং খাত থেকে আসে। আর আজকে পুঁজিবাজারের ইম্পর্টেন্সটা উঠে আসছে এই কারণে আমরা সকলে জানি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর গত বেশ কিছু বছর খুব টাফ ডিফিকাল্ট টাইমসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের প্রচুর ব্যাড লোন মানে মন্দা ঋণ তৈরি হয়ে গেছে এবং ব্যাংকিং খাতের নিজস্ব মূলধন সংকট হয়ে গেছে। একটা ব্যাংকিং খাতের যখন মূলধন সংকট হয় তখন উদ্যোক্তারা চাইলেও তার থেকে লোন নিতে পারে না। তো সেই ক্ষেত্রে পুঁজিবাজার হচ্ছে একটা অল্টারনেটিভ। তো এইখানে যদি পুঁজিবাজারের যেই কোর ইস্যুসগুলো বলি এবং রিসেন্ট যে ইস্যুগুলো, একটা বড় সমস্যা হচ্ছে যে একটা বাজারের কথা আপনি চিন্তা করেন, এটা পুঁজির বাজার বা যে কোনো বাজারই হোক, এটা আসলে বায়ার অ্যান্ড সেলারের একটা মার্কেট প্লেস। মানে এক পক্ষ ওখানে আসবে কিনতে, এক পক্ষ আসবে বিক্রি করতে। সো ক্যাপিটালের যখন বাজার হয়, পুঁজির বাজার হচ্ছে ক্যাপিটালের বাজার, সেই বাজারে আসলে আপনার অনেকগুলো ইনভেস্টেবল ইনস্ট্রুমেন্ট থাকতে হয়। মানে ভালো সংখ্যক কোম্পানি থাকা উচিত যেগুলো আপনি বিনিয়োগ করতে পারবেন। কিন্তু অত্যন্ত দুঃখের যে বিষয়টা, বাংলাদেশে আসলে এই জায়গায় গত 20-30 বছর ধরেই আসলে মার্কেটের ডেপথ তৈরি হয়নি। আপনি যদি চিন্তা করেন যে যেই কোম্পানিগুলোর আসলে গভর্নেন্স ভালো, যেই কোম্পানিগুলো আসলে জেনারেলি রেভিনিউ বা প্রফিট গ্রোথ হচ্ছে, এরকম সংখ্যক কোম্পানির সংখ্যা আসলে খুবই কম আমাদের বাজারে। সো এখানে একটা বিনিয়োগকারী এসে তার কাছে এনাফ অপশনস নাই বিনিয়োগ করার। সো এইটা একটা খুব ক্রিটিক্যাল এরিয়া যেটা আসলে আমাদের অ্যাড্রেস করতে হবে। এবং গত কয়েক বছরের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা দেখেছি যে এই যে প্রক্রিয়াটাকে আমরা বলি আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, সেখানে তেমন কোনো কোম্পানি বাজারে আসতে পারেনি। দ্বিতীয় পয়েন্টটা পুঁজিবাজারের যদি আমরা আনি, সেটা হচ্ছে গিয়ে যে বন্ড মার্কেট। সো এইটা হচ্ছে কি আরেকটা মোটামুটি আনএড্রেসড ইস্যু বলা চলে, যে বাংলাদেশের মানে একটা ভিউ ছিল এবং খুব রিসেন্ট পর্যন্ত যে এসইসি অ্যাজ দ্য রেগুলেটর, তার কাজ হচ্ছে শুধুমাত্র শেয়ার বাজার কেন্দ্রিক এবং শেয়ারের দাম বাড়ানোটাই তার একমাত্র কাজ। অ্যাকচুয়ালি দুইটা ভিউই রং। এসইসি অ্যাজ দ্য রেগুলেটর হচ্ছে সমস্ত ধরনের ক্যাপিটাল, সেটা হয়তো স্টক, সেটা হতে পারে বন্ড, সেটা হয়তো কোয়াজি ইনস্ট্রুমেন্ট আমরা বলতে পারি, এবং ডেরিভেটিভস, অপশনস, সব কিছুরই রেগুলেটর কিন্তু আসলে এসইসি। তার পরিধি শুধুমাত্র শেয়ার মানে স্টক কেন্দ্রিক না। এটা যেরকম রং। দ্বিতীয় ভুলটা হচ্ছে গিয়ে যে আমরা মনে করি যে ভালো বাজার বলতে হচ্ছে শেয়ারের দাম বাড়াকে। আসলে এসইসি অ্যাজ দ্য রেগুলেটর, তার দায়িত্ব এটা না যে শেয়ারের দাম বাড়ানো। শেয়ারের দামের মধ্যে আসে একটা দেশের অর্থনৈতিক সিচুয়েশন, সুদ হার কীরকম, মনিটারি পলিসি কীরকম, গ্লোবাল ইকোনমিক কন্ডিশন, এই সব কিছুই হচ্ছে গিয়ে শেয়ারের দামে রিফ্লেক্টেড। রেগুলেটরের যে কাজটা সেটা হচ্ছে গিয়ে আপনার যেটা একটা ফেয়ার প্র্যাকটিস এখানে চলে, সেখানে যে আইনগুলো আছে আইনগুলোকে আপ টু ডেট রাখা, তারপর হচ্ছে গিয়ে যে আইনের ভঙ্গকারীদেরকে প্রপার পানিশমেন্ট দেওয়া, কেউ যদি আনডিউ অ্যাডভান্টেজ যাতে না পায় সেগুলো কেয়ার করা, সেটা হচ্ছে তার কাজ। সো এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে বন্ড মার্কেটটাকে ডেভেলপ করার একটা খুব ক্লিয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। এর মধ্যে কিছু পজিটিভস ছিল গত কিছু বছরে, সেটা হচ্ছে যে এর আগ পর্যন্ত কিন্তু মানে ইন্ডিভিজুয়াল পর্যায়ে, মানে আমরা যারা ইন্ডিভিজুয়াল পর্যায়ে আমরা কিন্তু বন্ড মার্কেট বলতে আসলে আমরা টাকা নিয়ে কি করতাম, আমরা ফিক্সড ডিপোজিট করতাম অথবা সঞ্চয়পত্র কিনতাম, হ্যাঁ। কিন্তু সরকারি ট্রেজারি বিল বা বন্ড যে একটা ইনভেস্টেবল অপশন, সেটা নিয়ে আমরা কখনো চিন্তাই করি নাই। বাট গত কয়েক বছরে এটা কিন্তু ভালো একটা পপুলারিটি বেড়ে গেছে সব জায়গায়। সো এই জায়গায় বহু কাজ করার জায়গা আছে। এরকম একটা হচ্ছে যে আপনার গ্রাহক পর্যায়ে সরকারি বিল বন্ডকে কিনাটাকে অনেক সহজীকরণ করা, যেরকম আপনি সঞ্চয়পত্র চাইলেই যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কিনতে পারছেন, কিন্তু ট্রেজারি বিল বন্ডের যে প্রসেসটা সেটা আর একটু কমপ্লিকেটেড, সেটাকে আরও সহজ করা যেতে পারে। সিমিলারলি আরেকটা মার্কেটের যে ডেভেলপমেন্ট শুরু হয়েছে একেবারে আর্লি স্টেজে, সেটাকে আমরা বলি ইসলামিক বন্ড মার্কেট, মানে সুকুক যেটাকে বলা হয়। সো সরকার কিন্তু বেশ 6-7-8টা সুকুক ইস্যু করেছে। এগুলো সুকুকগুলো লং টার্ম, মানে বন্ড যেহেতু বলছি, আর এখন ওরা শর্ট টার্ম ইসলামিক প্রোডাক্টসের দিকেও কাজ করছেন। কিন্তু এখানে যেই চ্যালেঞ্জটা হয় যে এইটা যে একটা নতুন সুকুক আসছে, এটা যে আমি বা আপনি আবেদন করে কিনতে পারবো, এটার প্রচারে কিন্তু ঘাটতি আছে। অনেকেই
বাংলাদেশে যারা ইসলামিক ইনভেস্টমেন্ট করতে চায় তারা কিন্তু জানেন না যে এই অপশনটা অলরেডি অ্যাভেলেবল, কিন্তু এটা যেরকম জানেন না প্রক্রিয়াটাও জানেন না। সো এই জায়গায় আমরা ফাইন্যান্সের ভাষায় বা যে কোনো ভাষায় বলি যে ডিস্ট্রিবিউশন, যে আমি একটা জিনিস গ্রাহক পর্যায়ে পৌঁছাতে চাই, বিনিয়োগকারী পর্যন্ত পৌঁছাতে চাই, সেই ডিস্ট্রিবিউশনটাতে এবং এটার যে মার্কেটিংটাতে এই অপশনগুলো আছে সেখানে আমাদের অনেক কাজ করা দরকার। যেহেতু সময় স্বল্প আমি জাস্ট অন্য একটা টপিকে টাচ করি। আরেকটা পয়েন্ট চলে আসছিল হচ্ছে গিয়ে যে সরকারের যে বাজেট ঘাটতি রিলেটেড একটা পয়েন্ট আসছিল, যে ঘাটতিটা মিট করানো হচ্ছে গিয়ে ট্রেজারি ব্যাংক বরংয়ের মাধ্যমে, এবং ওই প্রক্রিয়ায় আসলে এটার কারণে অর্থনীতিতে কিছু অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ছে কি পড়ছে না। আসলে বাজেট ঘাটতিটার তো কজটা আমার দেখতে হবে। হ্যাঁ, মানে আমরা আগে থেকেই বিভিন্ন জায়গায় আমি একটা কথা বলছিলাম যে এই সরকার আসার সাথে সাথেই তার কিছু চ্যালেঞ্জেসের মুখোমুখি হবে। লেগেসি যে চ্যালেঞ্জগুলো ছিল সেটার একটা ছিল ব্যাংকিং খাতের যে মূলধন ঘাটতি, যে এখানে হাজার হাজার কোটি টাকার শর্টফল হয়ে গেছে, সেটাকে আপনি কোত্থেকে মিটাবেন, সেটা একটা। আরেকটা বিষয় রয়ে গেছিলো যে পাবলিক সেক্টর ওয়েজ রিভিশন, মানে বহু বছর ধরে স্যালারি রিভিশন ছিল না। আর এছাড়া এখন রিসেন্ট যুদ্ধের কারণে যেটা আসছে, যে আপনারা জানেন যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ এনার্জি সাবসিডি তৈরি হয়েছে, আজকে হয়তো অন্য সেশনে সেটা কাভার করা হবে। তো এই সকল অ্যামাউন্টগুলো তো আসলে আপনার সরকারের এবং তার যে পরিচালনা ব্যয়টা তো ওগুলো তো আছেই, সেগুলো একটা সিগনিফিক্যান্ট প্রেশার তৈরি করছে এবং সরকার অলরেডি হচ্ছে তার ডেফিসিট ফাইন্যান্সিংয়ের অ্যামাউন্টটাকে বাড়িয়েছে। এবং এটার ফলে মানে এটার যে প্রক্রিয়াটা আমরা যেই প্রক্রিয়াটা ফলো করি, এতে মানি সাপ্লাই গ্রোথ হওয়ার চান্স তো আছেই আর কি। তো এখন এইটার সলিউশনটা আসলে কি? সলিউশন আসলে একটাই, আপনার হচ্ছে গিয়ে বিভিন্নভাবে আপনার রাজস্ব বাড়াতে হবে। আপনার হচ্ছে গিয়ে রাজস্ব ছাড়াও যে সকল সাবসিডি আপনি রাখতে পারছেন না, সেইখানে আপনার কিছু অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। এটা অর্থনীতির উপর হয়তো কঠিন প্রেশার পড়তেই পারে, কিন্তু এত পরিমাণ সাবসিডি আমাদের দেশ আসলে ব্যয় করতে পারবে না বা বহন করতে পারবে না। সেই জায়গায় কিছু কঠিন ডিফিকাল্ট স্টেপস মানে নিতে হবে, এটা ছাড়া আসলে কোনো অপশন দেখছি না। আর রাজস্ব একটা বড় এরিয়া, এটা নিয়ে আসলে অনেক কাজ করার জায়গা আছে। আর সাবসিডির ব্যাপারে যেটা আমি বলছি, যে দেখেন যে আমরা এনার্জি প্রাইসের একটা অ্যাডজাস্টমেন্ট করেছি, সেটা হচ্ছে তেল লেভেলে, কিন্তু ইভেন ইলেকট্রিসিটির ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়ে আছে, যে আমাদের অন অ্যাভারেজ হচ্ছে আপনার কাস্টমাররা পে করছে 6 টাকা পার ইউনিট, কিন্তু সরকারের কস্ট হচ্ছে 12 টাকা। মানে এই যে ডেফিসিটটা, এটা সিগনিফিক্যান্ট ডেফিসিট, এটাকে যদি আমি অ্যাড্রেস করতে না পারি তাহলে সরকারের বরোইং কমবে না। সেই ক্ষেত্রে অর্থনীতি যে ক্রেডিটটা তৈরি করে এটার বেশিরভাগই সরকারের কাছে চলে যাবে, প্রাইভেট সেক্টর পুরোপুরি বঞ্চিত হবে এবং প্রাইভেট সেক্টরে জব ক্রিয়েশনও ব্যাহত হবে। সো এগুলো সব কিছু মিলিয়েই আসলে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে আর কি। তো এই বলে আমি থামছি, ধন্যবাদ।